কিছু কিছু সময় নাক থেকে রক্তক্ষরণ যদি হয় খুব বেশি, তখন আমরা ভাবতে পারি যে একটা প্রেশারের বেশি থাকার সম্ভাবনা আছে। পার্ট অফ দ্য মাসল কাজ করছে না বা কোন পার্ট অফ দ্য মাসল আমাদের সেইভাবে ক্ষমতা দিতে পারছে না, সেটা আমরা সবসময় বুঝতে পারি না। আমরা যখন বুঝি তখন ইউজুয়ালি has progressed a lot. Processed food বেশি খাচ্ছি আমরা, স্মোকিং বা অ্যালকোহলের প্রতি একটা ডিপেন্ডেন্স চলে আসছে আমাদের, বা আমরা রেড মিট খাওয়ার টেন্ডেন্সি রাখছি বেশি, তখন কিন্তু আমাদের এই হাইপার টেনশনের রিস্কটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। বাবা, আমার দাদু বা আমার মামা, আমার মামার বাড়ির দিকের কারুর রক্তর চাপের সমস্যা আছে বা তারা দেখে আসছি যে তাদের রক্তের চাপ নিয়মিতভাবে বেশি থাকছে, তখন এই সম্ভাবনাটা আমার মধ্যেও থাকে যে আমার শরীরে রক্তের চাপটাও বেশি থাকবে একটা বয়সের পর। কিডনির ওপরে একটা গ্ল্যান্ড আছে যেটার নাম অ্যাড্রেনাল গ্ল্যান্ড। সেই গ্ল্যান্ডের যদি অ্যাক্টিভিটি আমার বেশি হয়, তখন আমি অনেক ক্ষেত্রে দেখেছি এই প্রেশারটা আমার বেশি থাকে। এই প্রসেসড ফুড খাওয়াটা কিন্তু খুব সাংঘাতিক, খুবই মারাত্মক। স্মোকিং এবং প্যাসিভ স্মোকিং এর সমস্যা হচ্ছে আমাদের শরীর এই দুটোর মধ্যে খুব একটা তফাৎ দেখে না। আমার স্মোকিং যতটা ক্ষতি করছে, আমার প্যাসিভ স্মোকিং তার থেকে কোনো রকম কম ক্ষতি করছে না। দেয়ার ইজ আ ডেফিনিটিভ মেডিকেল কজ বিহাইন্ড এই পার্টিকুলার হাইপারটেনশন। তো এইটা আমাদের হার্টের সব থেকে বড় এবং সব থেকে সাইলেন্ট অ্যান্ড ডেঞ্জারাস। নমস্কার, শুভেচ্ছা ও স্বাগত জানাই সবাইকে। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের রায়গঞ্জের বিখ্যাত জীবনরেখা হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডক্টর সপ্তর্ষি লাহিড়ী, যিনি বহু বছর ধরে গুরুতর রোগীদের চিকিৎসায় বিশেষ ভূমিকা রেখে চলেছেন। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে আলোচনা করব। কারণ বর্তমান সমাজে এটি একটি খুবই সাধারণ একটি সমস্যা দেখা দিয়েছে, অথচ যথাযথ সচেতনতার অভাবে এর মারাত্মক পরিণতি দেখা দিতে পারে। আসুন আমরা ডক্টর লাহিড়ীর কাছ থেকে এই রোগ সম্পর্কে বিস্তারিত জানি ও সচেতন হই। নমস্কার, আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর সপ্তর্ষি লাহিড়ী ফ্রম জীবনরেখা হসপিটাল, বালুরঘাট। উনি হাইপারটেনশন স্পেশালিস্ট। তো ডক্টর লাহিড়ী, অনেক অনেক ধন্যবাদ ফর বিং পার্ট অফ দিস শো। এবং আজকে আমরা হাইপারটেনশন রিলেটেড সমস্ত জিনিসগুলো নিয়ে ডিসকাশনস করব, যাতে আমাদের যে পেশেন্টস তারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে রয়েছেন তাদেরকে আমরা হাইপারটেনশন সম্বন্ধে এই টপিকের থ্রু দিয়ে আমরা অনেক কিছু ডিসকাস করতে পারবো। সো শুরুতেই আপনার ব্যাপারে এবং জীবনরেখা হসপিটালের ব্যাপারে যদি কিছু বলেন। ইয়েস স্যার, গুড আফটারনুন। আপনাকে এবং আইকিউর এর পুরো টিমকে ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। জীবনরেখা হসপিটালস নিয়ে বলতে গেলে উই আর দি ওনলি NABH accredited hospitals in উত্তর দিনাজপুর। আমাদের 100 বেড NABH accredited হসপিটাল। আমাদের কার্ডিয়াক ক্যাথ ল্যাব থেকে শুরু করে আইসিইউ, HDU সেট আপ, ডায়ালিসিস থেকে শুরু করে সব রকম ওটিস ব্যবস্থা থেকে শুরু করে উই হ্যাভ মডিউলার ওটিস। এখানে অর্থোপেডিক্স এর জন্য আলাদা ডেডিকেটেড ওটি আছে, গাইনোকোলজির জন্য আলাদা ডেডিকেটেড ওটি আছে। সো উই আর অ্যাকচুয়ালি bringing in a new kind of healthcare. আমরা চেষ্টা করছি যে একটা সার্টেন প্রাইস রেঞ্জের মধ্যে একটা ভালো পরিষেবা যাতে আমরা দিতে পারি, যাতে সাধারণ মানুষ বঞ্চিত না হয় ভালো পরিষেবার থেকে, সেইটাই আমাদের লক্ষ্য। আমাদের সব হেলথ স্কিমস চলে, স্টার্টিং ফ্রম স্বাস্থ্যসাথী টু আদার এমপ্যানেলমেন্ট। তো আমাদের এইগুলোর জন্য the people can approach us and we'll help them out. আর আমাদের সব রকম সার্ভিসেস চলে, ইনক্লুডিং IPD and OPD বেসড সার্ভিসেস। থ্যাংক ইউ। তো শুরুতেই আমরা চলে যাই যে ব্লাড প্রেশার, এটা একটা আমাদের হেলথ রিলেটেড প্যারামিটারস এর খুবই ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস। এবং আজকের যুগে মানুষের সব বয়স থেকেই দেখা যাচ্ছে যে রক্তচাপ বা ব্লাড প্রেশারটা প্রেশারটা মানে বেশি বা প্রেশারটা কম। এইটা কতটা স্বাভাবিক বা কতটা অস্বাভাবিক, এটার ব্যাপারে কিছু যদি বলেন। এই যে এজ রিলেটেড যে ব্লাড প্রেশারের চেঞ্জ, ব্লাড প্রেশার বেশি বা কম, এটার একটা রেঞ্জ আছে। এই রেঞ্জের মধ্যে যখন আমরা কথা বলি তখন আমরা বলতে পারি এটা নর্মালের আশেপাশে আছে বা খুব একটা এদিক ওদিক করছে না। ইট ইজ উইদিন দ্য রেঞ্জ অফ নর্মাল বলে আমরা সেটাকে ধার্য করি।
এবার ওকে। এইটা যখন অনেক দিন ধরে চলে, এই রেঞ্জটা যখন একটা রেঞ্জের মাত্রা ছাড়িয়ে যায়, যখন আমরা ধরে নিন 140/80 বললাম, এই 140/80 যে মার্কটা আছে, এই মার্কের যখন আমরা রাইট চলে যাই, ডান দিকে চলে যাই, বেড়ে যায়, তখন কিন্তু আমাদের এমন এমন ক্ষতি হতে পারে আমাদের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে, যেটা লং টার্ম এফেক্ট আছে, যেটা রিভার্সিবল নয় সব সময়। এত ওকে। দিনের জন্য এফেক্ট হচ্ছে বলে আমাদের একটা এমন চেঞ্জ চলে আসে যে চেঞ্জটা কিন্তু রিভার্সিবল নয়। এই ইরিভার্সিবল চেঞ্জটা আটকানোই হচ্ছে আমাদের হাইপারটেনশনের প্রথম প্রাইমারি স্টেপ, যে এই চেঞ্জটা যাতে আমরা একটা প্রাইমারি জায়গায় গিয়ে আটকে ফেলতে পারি। তো কম বয়স বেশি বয়সেও হওয়া আজকালকার দিনে স্বাভাবিক, বিকজ অফ সার্টেন লাইফস্টাইল ইস্যুস, বিকজ অফ সার্টেন জেনেটিক্স অ্যান্ড বিকজ অফ সার্টেন চয়েসেস ইন ডায়েটারি ইনটেক অলসো। তো এইগুলো আমরা স্লোলি দেখতে পাচ্ছি যে এজের যতটা না এজ ফ্যাক্টর, তার থেকেও বেশি এই ছোট 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 থিং, স্মল রিস্ক ফ্যাক্টরস আর দেয়ার, যেই ফ্যাক্টরগুলো আমাদের অনেক বেশি লং টার্ম ক্ষতি করছে। আমরা দেখেছি যে হাইপারটেনশন এটা একটা এনসিডি মানে নন কমিউনিকেবল ডিজিজের একটা খুব ক্রুশিয়াল থিংস দ্যাট, যেটা ডিজিজের মধ্যে পড়ে। এবং হাইপারটেনশনের কথা আমরা আজকাল অনেক পেশেন্টদের কাছে বা তাদের কাছ থেকে আমরা শুনি। আর এটাও আমরা দেখেছি যে হাইপারটেনশনের যে ট্রেন্ডটা, সেটাও কিন্তু নট অনলি ফর আওয়ার কান্ট্রি ভারতবর্ষে, বাট গ্লোবালি সেটার ট্রেন্ডটা বাড়ছে। তো এটার ব্যাপারে আপনি যদি কিছু বলেন। হাইপারটেনশনের গ্লোবাল ট্রেন্ড বাড়া ইজ, আমরা যেটাকে বলি সেকুলার ট্রেন্ড। আস্তে 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 এই ট্রেন্ডটা বাড়ছে। এবার এইটার জন্য মাল্টিপল ফ্যাক্টরস আছে। আমার মতে প্রথম ফ্যাক্টর হচ্ছে, আগের এত ডায়াগনোসিস হতো না, আমাদের কাছে হেলথ কেয়ার ব্যবস্থা এমন ছিল না যে আমরা সবার কাছে পৌঁছে গিয়ে ব্লাড প্রেশারটা মনিটর করে সেটা বেড়েছে কি কমেছে মনিটর করতে পারি। In the last 30 to 40 years, we have come a long way in diagnosing hypertension by reaching out to people with hypertension. তো সেইটা একটা ডিজিজ বার্ডেন তো বাড়িয়েইছে, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিটস। যেমন আমরা প্রসেসড ফুড বেশি খাচ্ছি, আমরা স্মোকিং বা অ্যালকোহলের প্রতি একটা ডিপেন্ডেন্স চলে আসছে আমাদের, বা আমরা রেড মিট খাওয়ার টেন্ডেন্সি রাখছি বেশি, তখন কিন্তু আমাদের এই হাইপার টেনশনের রিস্কটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। সবার বাড়ছে না, সবার হাইপার টেনশন হচ্ছে না এই কারণে, বাট আমাদের সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যাচ্ছে। তো এইগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে বিশ্বায়নের জন্য। তো বিশ্বায়নের ভালো এফেক্ট তো আমরা সবাই জানি, বাট দিস ইজ ওয়ান অফ দ্য সাইড এফেক্টস অফ বিশ্বায়ন, যেটার জন্য আমাদের এখানে হাইপারটেনশন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাড়ছে, আর ভারতবর্ষে তো বাড়ছেই। হাইপারটেনশনের এর কি কোনো টাইপস বা ক্যাটাগরিজ রয়েছে? এবং যে আমরা দেখেছি যে হাই ব্লাড প্রেশার, এটার মেইন রিজনটা কি? হাইপারটেনশনের অনেক রকম টাইপস আছে, আমি কয়েকটা বেসিক টাইপস নিয়ে আলোচনা করব। প্রথমে আসি প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে। প্রাইমারি টাইপ অফ হাইপারটেনশন এমন একটা হাইপারটেনশন যেটার কোনো মেডিকেল ডাক্তারি গোত্রের কোনো কজ নেই, আমরা ওটাকে শুধুমাত্র রিস্ক ফ্যাক্টরের আন্ডারে ফেলতে পারি। যেমন আপনার সাথে একটু আগেই আমি কথা বললাম, বেশি নুন খাওয়া বা স্মোকিং বা অ্যালকোহল বা ডায়েটারি প্রেফারেন্সেস, এই রেড মিট বা আপনার বয়স, জেনেটিক্স, এইগুলো 100% না হলেও একটা প্রবাবিলিটি রেখে যায় যে আমার হাইপারটেনশন হতে পারে। 100 জনের মধ্যে 99 জনের হতে পারে, একজনের নাও হতে পারে। ইট ইজ নট 100% কনফার্মেটিভ। এবার এইগুলোকে আমরা বলছি প্রাইমারি, যেটার কোনো আন্ডারলাইং মেডিকেল কজ নেই। এবার চলে আসি সেকেন্ডারি। সেকেন্ডারি এমন একটি জিনিস যেখানে আমি জানি আমার একটা রোগ আছে, সেই রোগের জন্য আমার রক্তচাপটা সবসময় বেশি থাকছে। যেমন আমার যদি কিডনির ওপরে একটা গ্ল্যান্ড আছে যেটার নাম অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডের যদি অ্যাক্টিভিটি আমার বেশি হয়, তখন আমি অনেক ক্ষেত্রে দেখেছি এই প্রেশারটা আমার বেশি থাকে। আমার সমস্যা কিন্তু প্রেশারের নয়, আমার সমস্যা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের। তো সেই গ্ল্যান্ডের চিকিৎসা করলে তখন আমার প্রেশারের নিয়ন্ত্রণ আমি করতে পারি। তো there is a definitive medical cause behind এই পার্টিকুলার hypertension.
তো আচ্ছা। দিজ আর দ্য প্রাইমারি টাইপস। আর আরো অনেক টাইপস আছে, যেমন প্রেগনেন্সি রিলেটেড আছে, যেমন হুম, ম্যালিগনেন্ট আছে, যেটা আপনার সব রকম অর্গানকে ড্যামেজ করতে পারে। মানে ইট ইজ ওয়ান আচ্ছা, অফ দি এমার্জেন্সিজ ইন হাইপারটেনশন। তো ওকে, দেয়ার আর মেনি টাইপস অফ হাইপারটেনশন, বাট আমরা মানে প্রথমত এই দুটো টাইপেই ক্লাসিফাই করি, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারির মধ্যে রাখি। আচ্ছা। তো আমরা আজকে যেটা করলাম, বুঝতে পারলাম দ্যাট রেড মিট বা স্মোকিং, রেড মিট মানে মাটন, স্মোকিং, এগুলো কিন্তু কজ অফ হাইপারটেনশন যেটা আমরা দেখছি। আ এরপর আমরা চলে আসি যে অনেক পেশেন্টস তাদের অনেক হাই ব্লাড প্রেশার নিয়ে তারা রয়েছে, অ্যান্ড বিকজ অ্যাজ ইউ সেড যে তাদের কোনো সেরকম সুবিধে নেই যে তারা নিজেদের ব্লাড প্রেশারটা মাপতে পারে, বা যখন আমাদের নিজেদের হেলথ ওয়ার্কার দিদিরা তখন তাদের ব্লাড প্রেশার মাপছে তখন দেখছি যে সেটা সত্যিই অনেক হাই, এবং তারপরে যখন কন্টিনিউয়াসলি আমরা চেক করছি তখন সেটা কিন্তু একটা সার্টেন হাই এর দিকেই রয়েছে। তো আ নরমাল পেশেন্টসরা তারা কিভাবে বুঝতে পারবে, মানে এটার কি কোনো সিম্পটমস রয়েছে অ্যাবাউট যে the person is hypertensive or not? আর সেই হাইপারটেনশন এর জন্য তার জন্য কি হার্টের উপরও কোনো তার প্রভাব পড়তে পারে? হ্যাঁ, আম, আমাদের কয়েকটা খুব বাধা ধরা সিমটমস আছে। সেই সিমটমস গুলো আমরা দেখে বুঝতে পারি আমাদের হাইপারটেনশন হয়েছে বা হাইপারটেনশনের মতো কোনো লক্ষণ আমাদের শরীরে দেখা দিয়েছে। তার মধ্যে হুম, প্রধানত হচ্ছে মাথা ব্যথা এবং মাথা ঘোরা। হুম, হুম, এইটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন। এইটা নিয়ে আমার ওপিডিতে পেশেন্ট 90% যাদের প্রেশার বেশি থাকে তারা এইটা হুম, নিয়েই প্রেজেন্ট করে। মাথা ঘুরছে ডাক্তারবাবু, মাথায় যন্ত্রণা হুম, হচ্ছে ডাক্তারবাবু, ঠিক করে আচ্ছা, দেখতে পাচ্ছি না, চোখে ঝাপসা দেখছি, চোখের আচ্ছা, পেছনে ব্যথা হচ্ছে, এইগুলো নিয়ে ওকে, প্রেজেন্ট করে। আর কিছু হুম, কিছু সময় নাক থেকে রক্তক্ষরণ যদি হয় খুব বেশি, ও তখন আমরা আচ্ছা, ভাবতে পারি যে একটা প্রেশারের বেশি থাকার সম্ভাবনা আছে। আচ্ছা। তাহলে এটা আমাদের বুঝে নিতে হবে যে যদি মাথা ধরেছে বা কিছু, খালি আমরা একটা আ পেইন কিলার খেয়ে নিলেই সেটাকে আ আমরা সারিয়ে নিতে পারবো সেটা নয়, এবং অনেক সময় দেখেছি যে মানুষদের খুবই ক্রনিক, মানে নিয়মিত তাদের মাথা ধরছে, টুক করে দোকানে গিয়ে একটা পেইন কিলার তারা খেয়ে নিল। সেটা আমাদেরকে এভয়েড করতে হবে ডেফিনিটলি। আ এরপর আমরা চলে যাচ্ছি যে আপনি যদি হার্টের উপরে তার অ্যাসপেক্ট বা কি হতে পারে যাদের হাইপারটেনশন রয়েছে তাদের কি হার্টের উপরে তাদের কোনো ইমপ্যাক্ট দেখা যায়? অবশ্যই। আমাদের হার্টের উপর হাইপারটেনশন বোধহয় ওয়ান অফ দ্য মোস্ট লং টার্ম এবং ওয়ান অফ দ্য মোস্ট ক্রনিক চেঞ্জেস গুলো করে। যেটা হু, হু, আমাদের হার্ট ফেলিয়ার বা হুম, হার্ট সঠিকভাবে রক্ত পাম্প না করতে পারা, সেটার দিকে হু, হু, আমাদের হার্টটাকে নিয়ে যাচ্ছে। বা হুম, হার্টের যে হার্ট বিট আছে আমাদের, সেই হুম, হার্ট বিটের কোনো সমস্যাও তৈরি করতে পারে। আমাদের বুকে হুম, ব্যথাও সৃষ্টি করতে পারে সেটা। আমাদের যে হার্টের যে ভেসেল গুলো আছে, সেই ভেসেল গুলো অনেক সময় পাতলা করে দেয় বা অনেক সময় এতটা শক্ত করে যায় যে হু, হু, রক্ত ঠিকভাবে যেতে পারে না। রক্তের চাপ আমাদের বেড়ে যাওয়ার কারণ ওই জায়গাগুলো আস্তে, 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 আস্তে মরে যেতে শুরু করে আমাদের হার্টের, এবং হার্ট সঠিকভাবে রক্ত সারা শরীরে ছড়িয়ে দিতে পারে না। তো হুম, এইটা আমাদের হার্টের সবথেকে বড় এবং সবথেকে সাইলেন্ট অ্যান্ড ডেঞ্জারাস। এটা আমরা সবসময় বুঝতে পারি না। এটা আমাদের শরীরের মধ্যে সবসময়ই হচ্ছে। তো হুম, কোন পার্ট অফ দ্য মাসল কাজ করছে না বা কোন হুম, পার্ট অফ দ্য মাসল আমাদের সেইভাবে ক্ষমতা দিতে পারছে না, সেটা আমরা হুম, সবসময় বুঝতে পারি না। আমরা যখন বুঝি তখন হুম, হুম, ইউজুয়ালি disease has progressed a lot। তখন আমাদের একটা ক্ষতি হয়ে গেছে হার্টের, যে ক্ষতিটা হুম, আমরা ওষুধ দিয়ে বা কোনো রকম সার্জারি দিয়ে আমাদের সঠিক করতে হয়। তার আগে রাইট, আমরা সচরাচর, এটা ওয়ান অফ দ্য মানে সব খুব ডেঞ্জারাস একটা ফ্যাক্টর, সাইলেন্ট বলি আমরা। মানে একদম ওকে। নিঃশব্দে এটা আমাদের হার্টকে এফেক্ট করে। এরপর আমরা চলে আসি যে আজকাল অ্যাজ ইউ হ্যাভ অলসো সেড যে আমাদের লাইফস্টাইলটা আ আই মিন অ্যাজ অ্যাক্রস আরবান, পেরি-আরবান, স্মল টাউন এবং রুরাল এরিয়াতে লাইফস্টাইলটা একটা অনেক ইউ নো চেঞ্জেস আছে যেগুলো আমরা দেখছি। আ এবং লাইফস্টাইল বা হেরিডিটারি মানে বংশগত বিষয়ে এর সাথে হাইপারটেনশন এর কি কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই। আ বংশগত সম্পর্ক এটাই যে, ধরে নিন আমার বাবা, আমার দাদু বা আমার মামা, আমার মামার বাড়ির দিকের কারুর রক্তর চাপের সমস্যা আছে বা তারা দেখে আসছি যে তাদের রক্তের চাপ নিয়মিতভাবে বেশি থাকছে। তখন এই হুম, সম্ভাবনাটা আমার মধ্যেও থাকে যে আমার হুম, শরীরে রক্তের চাপটাও বেশি থাকবে একটা বয়সের পর।
এই জেনেটিক ফ্যাক্টরের আমরা আন্ডারলাইন কোনো মেডিকেল কজ দিতে পারি না, আমরা শুধু বলতে পারি যে 100 জনের মধ্যে 99 জনের এই সমস্যা হতে পারে। 100 জন যাদের বাবা বা দাদুর হার্টের সমস্যা ছিল বা রক্তের চাপ বেশি ছিল, তাদেরও রক্তের চাপ বেশি থাকতে পারে সেই কজের জন্য। তো এইটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। আর আপনি লাইফস্টাইলের কথা যখন বললেন, তখন একটা পয়েন্ট আমি খুব ইম্পর্টেন্টলি হাইলাইট করতে চাই, দ্যাট ইজ আওয়ার স্ট্রেস লেভেলস। আমাদের কাজের জায়গায় যে আমরা স্ট্রেস, আজকে আরবান বলুন, রুরাল বলুন, পেরি আরবান বলুন, মডার্ন লাইফস্টাইল ইজ ভেরি হেক্টিক, ভেরি স্ট্রেসফুল। তো এই স্ট্রেসের জন্য আমাদের অনেক সময় রক্তের চাপ বেড়ে যাচ্ছে। আমাদের শরীরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য অনেক হরমোনস বেরোয় স্ট্রেসের সময়। তো সেই হরমোনস গুলো আমাদের রক্তের চাপটাকে বাড়িয়ে দেয়। তো এইটা একটা খুব 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 ক্রিটিক্যাল ফ্যাক্টর আমাদের, যেটা এই ফ্যাক্টরটা আমাদের নিয়ন্ত্রণে আছে। এই ফ্যাক্টরটা আমরা চেঞ্জ করতে পারি এবং আমাদের এই হাইপারটেনশনের যে ডিজিজ, যে রোগটা, সেই রোগের সংখ্যা শুধুমাত্র এই স্ট্রেস ফ্যাক্টরটা কমিয়ে অনেকটা নিয়ন্ত্রণে আনতে পারি। আমাদের যদি আরেকটু ডিটেলিং এ যাই, যে ধরুন স্মোকিং বা প্যাসিভ স্মোকিং বা এজ রিলেটেড বা জিন রিলেটেড, এটার ব্যাপারে এইগুলোর সাথে হাইপারটেনশনের কি লিঙ্কেজ, ইফ ইউ ক্যান টেল অন দ্যাট। স্মোকিং এবং প্যাসিভ স্মোকিং এর সমস্যা হচ্ছে আমাদের শরীর এই দুটোর মধ্যে খুব একটা তফাৎ দেখে না। আমার স্মোকিং যতটা ক্ষতি করছে, আমার প্যাসিভ স্মোকিং তার থেকে কোনো রকম কম ক্ষতি করছে না। অতএব যারা স্মোক করেন বা যারা স্মোকিং সদ্য ছেড়েছেন, তারা চেষ্টা করবেন যে আশেপাশে যারা স্মোক করছে তাদেরও এনকারেজ করার টু লিভ স্মোকিং। স্মোকিংটা ছাড়ার জন্য একটু অনুপ্রেরণা দেবেন, কারণ এইটা আমাদের এমন একটা ক্ষতি করছে যে ক্ষতি থেকে আমরা ফেরত আসতে পারবো না। একবার স্মোকিং এর জন্য আমাদের হার্টে, আমাদের ফুসফুসে যদি ক্ষতি হয়ে যায়, তাহলে সেখান থেকে ফেরত আসা খুব মুশকিল। আমাদের রক্তের চাপটা কিন্তু বাড়তেই থাকবে, কিন্তু আমাদের স্মোকিং ছাড়ার যে সুবিধাটা আছে সেটা হচ্ছে ওভার আ লং পিরিয়ড অফ টাইম এইটা কিছুটা আমাদের রিভার্স হয়, নট 100%, বাট অ্যারাউন্ড 50 to 60 to 70% এই যে চেঞ্জেস গুলো আছে, এই চেঞ্জেস গুলো আমাদের রিভার্স হয়। তো আমাদের হার্টটাকে আমরা অনেক ভালো রাখি স্মোকিং না করে বা স্মোকিং বন্ধ করে। অনেকে বলে আমি এত বছর ধরে স্মোকিং করছি, আমি এখন স্মোকিং কেন ছাড়বো? স্মোকিং ছাড়ার এই একটাই কারণ, যে আজকে যদি আমি স্মোকিং ছাড়ি, আজ থেকে 5 মাস পরে আমার হার্ট অনেক বেশি হেলদি থাকবে। আজ থেকে 5 মাস পরে আমার হার্টে যে ক্ষতিটা হয়েছিল সেটা কিছুটা হলেও আমি ঠিক করতে পারবো নরমালি, উইদাউট এনি মেডিকেশন। আর আপনি এর কথা বললেন, জেনেটিক্স এর কথা বললেন। জেনেটিক্স আপনাকে আমি যেমন বললাম যে একটা ফ্যামিলিয়াল পার্ট আছে, আর জেনেটিক জিন গঠিত যে পার্টটা আছে আমাদের হার্টের যে মাসল গুলো, সেই মাসল গুলোর যে বিভিন্ন রকমের চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোর মধ্যে দিয়ে আমাদের হার্টের কন্ট্রাকশন হয়। এবার এই চ্যানেলগুলোর মধ্যে কয়েকটা জেনেটিক মিউটেশন থাকতে পারে। এবার এই মিউটেশনের জন্য আমাদের যদি হার্টে কোনো সমস্যা হয়, তাহলে আমাদের অনেক সময় এটা দেখতে পারি, যাদের রক্তের চাপ বেশি আছে তাদের এই সমস্যাগুলো পারপার্শ্বিকভাবে আছে। আমরা সবসময় সেটা বুঝতে পারি না, রক্তের চাপের বাড়া দেখে আমরা এটা বুঝতে পারি। আর আপনি লাইফস্টাইল আর ফুড হ্যাবিটস এর কথা বললেন। লাইফস্টাইল আর ফুড হ্যাবিটস এর মধ্যে আমাদের এই প্রসেসড ফুড খাওয়াটা কিন্তু খুব সাংঘাতিক, খুবই মারাত্মক। আজকে প্রসেসড ফুড মানে কি? প্রসেসড ফুড হচ্ছে এনি কাইন্ড অফ নর্মালি ন্যাচারালি অ্যাভেলেবল ফুড, যেটা আমি মাঠ থেকে পাচ্ছি বা যেটা আমি শস্য ক্ষেত থেকে পাচ্ছি, সেটাকে যে কোনো ভাবে আমি যদি চেঞ্জ করি, ওটাকেই আমি প্রসেসড ফুড বলছি। তো সেই রকম প্রসেসিং যদি আমি করি, অতি মাত্রায় করি, আমি যদি তেল বেশি দিই, আমি যদি সেটায় নুন বেশি দিই, আমি যদি সেটাকে এতটা প্রসেস করি যে আর যে ভিটামিন গুলো আছে বা আর যে মিনারেল গুলো আছে সেগুলো সরিয়ে দিই, তখন কিন্তু এমন একটা ক্ষতি হয়ে যায় যেটা থেকে আমাদের শরীর অনেক 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 বেশি লং টাইম লাগে টু গেট ব্যাক। তো খাবারের প্রতি, ডায়েটের প্রতি এবং নিজের মেন্টাল হেলথ ফর স্ট্রেস রিলেটেড ইস্যুস, এইগুলোর প্রতি অবশ্যই আমাদের লক্ষ্য রাখা উচিত।
এরপরে আমরা চলে যাই কিছু বেসিক সিম্পটমস যার থ্রু দিয়ে হয়তো পেশেন্টস তারা সেটা বুঝতে পারবে। আ ধরুন সিঁড়ি দিয়ে উঠলে অনেকের দেখেছি যে তারা হাঁপিয়ে যাচ্ছে। এটা কি হাইপারটেনশন থেকে হয়? বা হাইপারটেনশন থেকে আমাদের শরীরের সমস্ত অর্গান কি কোনোভাবে এফেক্ট করে? এটার ব্যাপারে যদি কিছু বলেন। হাঁপিয়ে যাওয়াটা একটা খুবই কমন সিম্পটম। হু, হাঁপিয়ে হু, যাওয়াটা আমাদের একটা হাইপার টেনশনের বলতে পারেন যে লং টার্ম এফেক্ট হিসেবে হতে পারে। হুম, আমাদের হুম, যে হার্ট, সেটা সঠিকভাবে রক্ত সারা শরীরে যদি না পৌঁছতে পারে, বা হুম, হার্টের যে রক্তের নালীগুলো আছে সেই রক্তের নালীতে যদি রক্ত কম যায়, তখন আমাদের হুম, বুকে ব্যথা বা আমাদের হুম, এই হুম, হাব ভাবটা অনেক বেশি হয়। এবং হুম, এই হাব ভাবের জন্য কিন্তু মানুষ অনেক সময় অনেক ভাবে তাদের হাই ব্লাড প্রেশার ডায়াগনোস হয়েছে শুধুমাত্র হুম, এই পার্টিকুলার ইস্যুটার জন্য, যে আমি হাঁটতে গেলে আমার খুব অসুবিধা হচ্ছে, বা আমি সিঁড়িতে উঠলে, আমি একতলা সিঁড়ি আগে দুতলা সিঁড়ি উঠতে পারতাম, এখন আমি হুম, একতলা উঠলেই হাঁপিয়ে যাচ্ছি। হুম। ওইখান থেকে আমরা দেখেছি যে এনার প্রেশার অনেক দিন ধরে বা অনেক মাস ধরে বেশি আছে, যেটার জন্য এনার হার্টে ক্ষতি হয়ে গেছে। আর কিডনির সাথে কি ব্লাড প্রেশারের কি কোনো সম্পর্ক রয়েছে? আপনি অ্যাড্রিনাল গ্ল্যান্ড এর কথা বললেন। তো হুম। এটার সাথে কিভাবে এটা লিঙ্কেজটা রয়েছে? কিডনির সাথে আমাদের হার্টের একটা অদ্ভুত রিলেশন আছে। হু, হু। দুটো অর্গান খুবই দূরে দূরে, বাট ওরা হ্যাঁ। এত ওয়েল কানেক্টেড ইনস্পাইট অফ দ্যাট। হুম, আমরা যখন কিডনিতে আমাদের যখন রক্ত কম যায়, তখন আমাদের একটা হরমোন বেরোয়। হরমোনটার হুম। নাম হচ্ছে রেনিন। এবং ওকে। এই রেনিন হরমোনটা যখন কম বেরোয় আমার শরীরে, আমার শরীর ভাবে যে হু, হু। আমার গোটা শরীরে রক্তের চাপ প্রচন্ড কমে গেছে, তাই আমার ওকে, কিডনিতে কম রক্ত যাচ্ছে। এবার ওকে। এই কারণে আমার হুম, এমন হরমোনস সিক্রিট হয় ইন রেসপন্স টু দিস, হু, যেটা হু। আমার রক্তের যে ভলিউম আছে সেটা বাড়িয়ে হুম, দেয়, আমার যে হুম। রক্তের কনসেনট্রেশন আছে সেটা বাড়িয়ে দেয়, এবং আচ্ছা। আমার যে সোডিয়াম আছে বা ওয়াটার আছে সেইটা আমার কিডনি থেকে কম বেরোয়, আমার হুম, কিডনিতে এগুলো বেশি থাকে। আচ্ছা। তো ওকে। এইটা হচ্ছে একটা ফিডব্যাক মেকানিজম বলতে পারেন, হু, হু। কিডনি যেটা হার্টের জন্য দেয়। কিন্তু হুম, অনেক সময় কি হচ্ছে, আমার কিডনি গঠিত কোনো সমস্যা থাকলে আমার হুম, কিডনি এটা ভাবছে যে আমার কিডনিতে রক্ত কম আসছে। তো হুম, হুম, আমার বাকি শরীরে রক্তর চাপ নরমাল থাকা সত্ত্বেও ওই হুম। হরমোনগুলো বেরোয়, এবং ওই হরমোনগুলো আমার গোটা শরীরে রক্তের চাপ বাড়িয়ে দেয়। তো ওকে। সেইটা একটা খুবই ক্রিটিক্যাল অবস্থা। তখন আমাকে দেখতে হয় যে আমি আগে কিডনি কি করে ঠিক করব। রক্তের হুম, চাপ আগে কমিয়ে তারপর আমরা হুম, কিডনির দিকে চোখ দিই। যে আমরা হুম। কিডনির সমস্যাটা কি করে নিরাময় করব। আমরা এবারে চলে যাই যে মেইন ট্রিটমেন্ট বা এর কোনো মেডিসিনস যে কিভাবে করতে পারি? মানে এই হাইপারটেনশন তার মূল চিকিৎসা কি? বা এটা কি কোনো ওষুধের মাধ্যমে হাইপারটেনশনের ট্রিটমেন্টটা কি করা সম্ভব? হাইপারটেনশন এর ট্রিটমেন্টের কয়েকটা ভাগ আছে। হু, ১ম হু, ভাগ হচ্ছে আমি আসি নন মেডিকেল, হু, যেটার হু। আমি কোনো ওষুধ বা কোনো রকম ইন্টারভেনশন করছি না। এবার রাইট। নন মেডিকেল পার্টে আমি যখন আসছি, হু, হু, আমার প্রথম চেঞ্জ আসছে ডায়েটারি চেঞ্জ। হুম, 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 ডায়েটারি চেঞ্জ আমি কিরকম করে আনছি? হুম, আমাদের একটা ড্যাশ ডায়েট বলে জানা হয় মেডিকেল সায়েন্স। ড্যাশ ডায়েট হচ্ছে যাদের হাইপারটেনশন আছে তাদের জন্য হুম, একটা স্পেসিফিক ডায়েট আছে। আমরা হুম, কয়েকটা জিনিস একদম স্পেসিফিক্যালি বারণ করি, কয়েকটা জিনিস স্পেসিফিক্যালি খাই। হু, হু, সল্ট ইনটেক আমরা একটা স্পেসিফিক অ্যামাউন্ট অবধি নিই ইন আ ড্যাশ ডায়েট। তো এই হু, হু, ড্যাশ ডায়েটটা ফলো করা খুব ইম্পর্টেন্ট ফর যাদের হাইপারটেনশন আছে বা যাদের রক্তের চাপ বেশি আছে। ড্যাশ হুম, ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এর সাথেও হচ্ছে স্ট্রেসের জন্য আমাদের হু, হু, মেন্টাল হেলথের দিকে একটু ফোকাস করা, একটু হুম, মেডিটেট করা, একটু নিজের জন্য টাইম নেওয়া, নিজে যেটা ভালোবাসি সেটা একটু করতে পারা, এইগুলোর ওপর আমাদের আরেকটু জোর দিতে হবে। আমরা হুম, যতই আধুনিক জীবনযাপনে থাকি, এইগুলো আমাদের আল্টিমেটলি বাঁচাবে। এইগুলোই হ্যাঁ, আমাদের আল্টিমেটলি প্রোটেক্ট করবে against many life threatening diseases, যেমন হাইপারটেনশন একটি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার চলে আসি ফার্মাকোলজিক্যাল, মানে হু, হু, মেডিসিনাল যে পার্টটা আছে। রাইট। মেডিসিন আমরা অনেক রকম দিতে পারি। হু, হু, মোস্টলি আমরা ট্যাবলেট ফর্মেই দিই। কারণ ওকে। আমাদের কাছে যারা আসেন তাদের ব্লাড প্রেশার খুব বেশি নয়। আর হুম, যদি খুব বেশি হয়, আমরা অনেক সময় আ রক্তের মাধ্যমেও দিতে পারি। শিরার মাধ্যমেও আমরা সেই ওষুধ দিতে পারি। এবং ওকে, এই পার্টিকুলার ওষুধগুলো আমার নিয়মিতভাবে খেতে হবে। কারণ আমাদের হুম, কাছে যখন একজন আসেন রক্তের চাপের সমস্যা নিয়ে,
তখন ওনার একটা ক্ষতি হয়ে যায় অলরেডি, 6 মাস থেকে 1 বছরের ক্ষতি হয়ে যায়, যেটা থেকে ফেরত আসা খুব মুশকিল ওনার শরীরের পক্ষে। তো আমার ওষুধটা রক্তের চাপের জন্য আমার চালিয়ে যেতে হয়। আমি দুপুরে রক্ত প্রেশারের ওষুধ যখনই বন্ধ করে দিচ্ছি তখনই আমার সমস্যা হচ্ছে। যখন প্রেশারের ওষুধ বন্ধ হচ্ছে, আমি এটা অনেকবার আমার আউটডোরে দেখেছি যে পেশেন্ট আসছে, প্রচন্ড মাথা যন্ত্রণা, নাক থেকে রক্ত পড়ছে। তো আমি জিজ্ঞেস করি, আপনি প্রেশারের ওষুধ খেয়েছেন? ওই দিনই উনি প্রেশারের ওষুধটাও শেষ হয়ে গেছিল বা মিস করেছিলেন, অ্যান্ড অবধারিতভাবে ওনার প্রেশার বেড়ে গেছিল। হয়তো 5 বছর বা 10 বছর ধরে উনি ওষুধ খাচ্ছেন, তা সত্ত্বেও। এটা এমন একটি ওষুধ, এটা একবার খেলে খেতে থাকতে হয়। তো এটা আমাদের ভীষণ ভাবে মাথায় রাখতে হবে। আর ব্লাড প্রেশারের ওষুধ কি মানে যেটা আপনি বলেছেন যে একবার খেলে মানে শুরু করলে সেটা আমাদের কি মানে ইজ ইট লাইক সারা জীবনই খেতে হবে, বা হয়তো কিছুদিন খাওয়ার পরে সেটা হয়তো বন্ধ করা যেতে পারে? দেখুন, আমরা ব্লাড প্রেশারের ওষুধের ডোজ কমাতে পারি যদি আমরা দেখি ব্লাড প্রেশার মনিটরিং করে যে আমাদের ব্লাড প্রেশার একটা লেভেলের আন্ডারেই থাকছে বা নিচে থাকছে, আমরা মোটামুটি কন্ট্রোলে থাকছি, তখন আমরা ডোজ কমানোর কথা ভাবতে পারি। কিন্তু সচরাচর আমাদের কাছে যে পেশেন্ট আসে, আমাদের কাছে যারা আসেন, তাদের আমরা সচরাচর ওষুধ বন্ধ করতে পারি না ইন অল প্র্যাকটিক্যাল পারপাসেস। একটাই কারণ ওদের আগেই আপনাকে যেমন বলেছিলাম, রক্তের নালীর এতটা ক্ষতি হয়ে যায় যে ওনাদের ওষুধ বন্ধ করা মানে হচ্ছে ওনাদেরকে একদম সাংঘাতিক রিস্কের মুখে ফেলে দেয়া। আবার এরকমও দেখা গেছে যে অল্প রক্তের চাপ থাকার কারণে খুব বেশি ক্ষতি হয়। তো আমরা সেই পেশেন্টদের কিছুদিন ওষুধ দিয়ে ওষুধ বন্ধ করেও দেখেছি এবং ওনারা ভালোভাবে রেসপন্ড করেছেন, ওনাদের ব্লাড প্রেশারের সমস্যা হয়নি। তো এটা কেস টু কেস ভ্যারি করে। প্রত্যেকটা মানুষ যেমন করে ওষুধে রেসপন্স করছেন, আমরা সেইভাবে ওটাকে চালাচ্ছি। আমরা আরেকটা জিনিস যাব যে আজকাল তো ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনও রয়েছে এবং আমরাও অনেক নতুন টেকনোলজিস ইউজ করছি ভার্সেস যেটা আমরা ট্রেডিশনাল যেটা দেখেছি, which is স্পাইকো ম্যানোমিটার, মানে ম্যানুয়াল ব্লাড প্রেশার। তো এর মধ্যে কি রিডিং এর তফাৎ বা এর টেকনিক্যালিটিস কে কিভাবে আমরা বেটার করতে পারি, যাতে করে সেই যে রিডিংটা যেটা নিচ্ছি মানে স্পেশালি অন দ্য ডিজিটাল ব্লাড প্রেশার সেটা বেটার করতে পারি? এর ব্যাপারে কিছু যদি বলেন। দেখুন, ডিজিটাল আর অ্যানালগের মধ্যে প্রাথমিক ডিফারেন্স হচ্ছে অপারেটর। আমার যে অ্যানালগ যিনি দেখছেন, যিনি স্পিগোম্যানোমিটার দিয়ে দেখছেন, উনি কতটা শুনতে পাচ্ছেন আমার হার্ট সাউন্ডস, উনি কতটা শুনতে পাচ্ছেন আমার কতটা দেখতে পাচ্ছেন, কতটা নোটিস করতে পারছেন, ওনার এক্সপিরিয়েন্স কতটা, সেটার উপর নির্ভর করছে। তো ইট ইজ পার্সন টু পার্সন ভ্যারি করে এবং ইট ইজ মোর অ্যাকুরেট আমি বলতে পারি। কিন্তু চলে আসি এবার ডিজিটালের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইট ইজ আ মেশিন, ইট হ্যাজ সেন্সার্স। আজকে যদি আমার সেন্সার ক্যালিব্রেশন সঠিক না থাকে, তখন কিন্তু আমার সমস্যা হতে পারে। সেন্সার্স এর ক্যালিব্রেশন যদি না থাকে আমার ঠিক করে, আমার প্রতি 6 মাস থেকে 1 বছর অন্তর অন্তর মেশিনের ক্যালিব্রেশন বাই আ টেকনিশিয়ান একদম ক্যালিব্রেট করতে হয়, না হলে কিন্তু আমার সেন্সার সঠিকভাবে থাকে না। সুবিধা এটাই যে আমার কোনো এক্সপার্ট লাগে না, আমি বাড়িতে বসে ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর করতে পারি। বাট সমস্যা এটাই যে যেহেতু সেন্সার বেসড, আমরা সেন্সারের ওপর 100% সবসময় রিলাই করতে পারি না। এটা হতেই পারে যে সেন্সার ফেল করলো, এটা হতেই পারে যে অ্যাভারেজটা সঠিকভাবে মেশিন বার করতে পারলো না। এটা মেশিনের দোষ নয়, এটা পুরো জিনিসটার একটা প্রবলেম। ইট ক্যান অকার বিকজ অফ দ্য ল্যাক অফ ক্যালিব্রেশন, যেটা আপনাকে আগে বললাম। তো অ্যানালগ সিস্টেম এই দিক থেকে অনেক বেটার যে আমরা নিজে থেকেই দেখতে পারি এবং যারা দেখছেন বহু বছর ধরে ব্লাড প্রেশার, তারা খুবই ভালোভাবে বলতে পারবেন এবং এক্স্যাক্ট ভাবে বলতে পারবেন। আর এটাই হলো ওটার সব থেকে বড় সমস্যা, যদি আমাদের অভিজ্ঞতা না থাকে, যদি আমরা ঠিক করে সাউন্ড গুলো শুনতে না পাই, তাহলে কিন্তু আমরা প্রচন্ড ইনঅ্যাকুরেট রিডিং পাবো। তো এই যে তো অপারেটরের উপরে যেটা আমরা শুনলাম যে আমাদেরকে ওটা মাথায় রাখতে হবে যে কিভাবে রিডিং গুলো নেব। এবং আমরা এটাও দেখেছি যে হাইপারটেনশনের যে মেডিসিনটা খাচ্ছি বা অনেকদিন ধরে খাওয়া হচ্ছে, তার কি কোনো সাইড এফেক্ট থাকে? হ্যাঁ, সাইড এফেক্ট থাকে। সাইড এফেক্টের প্রধান কারণ হচ্ছে আমি যখন ওই ওষুধটা কোনো খাবার ছাড়া খাচ্ছি, অনেক সময় এরকম হয়ে যায় তাড়াহুড়োতে অনেকে খালি পেটে খেয়ে নেয়
প্রেশারের ওষুধ। আমরা সচরাচর বারণ করি যে খালি পেটে প্রেশারের ওষুধ খাবেন না, কিছু একটা খেয়ে খাবেন। এবার এই খালি পেটে প্রেশারের ওষুধ খাওয়া বা এই প্রেশারের ওষুধটা এমন একটা অসময়ে খাওয়া যেটার জন্য আমাদের রক্তের যে চাপ আছে সেটা স্বাভাবিকের থেকে অনেক কম হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আমার মাথা ঘুরছে তখন, আমার মনে হচ্ছে পায়ে জোর পাচ্ছি না, আমি বসে পড়ছি, আমি হাঁটতে পারছি না, আমি শুয়ে আছি, আমি উঠতে পারছি না। তো এইটা হচ্ছে ওয়ান অফ দ্য সিমটমস যেখানে আমায় বুঝতে হবে যে হয়তো আমি প্রেশারের ওষুধটা একটু বেশি খেয়ে ফেলেছি বা খালি পেটে খেয়ে ফেলেছি বা ভুল সময়ে খেয়ে ফেলেছি। আর আরো কয়েকটা সমস্যা দেখা দিতে পারে, যেমন কাশি হতে পারে আমার, পা ফুলতে পারে আমার, কিন্তু এগুলো খুব একটা লং টার্ম এফেক্ট থাকে না, এগুলোর খুব একটা লং টার্ম ক্ষতি আমাদের শরীরে করে না। এরপর আমরা চলে যাই যে ইন টার্মস অফ ঘরোয়া প্রতিক্রিয়া মানে প্রতিকার বা বাড়িতে কি কোনো রকমের বেসিক জিনিসগুলো সেটা কি করা যেতে পারে, এবং ক্রিটিক্যাল কেয়ার হলে তার সাথে কি মানে পেশেন্ট কি কোনো সার্জারির ভূমিকা কি রয়েছে এটার সাথে? বাড়ির যে ভূমিকাটা আছে, বাড়ির ভূমিকার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার খাবার। আমার খাবারে নুন কম থাকা, আমার প্রসেসড ফুড কম থাকা, আমার রেড মিট কম থাকা, হাই ফাইবার, লো কার্বোহাইড্রেট খাবার খাওয়া, এবং সল্ট ইনটেকটা একটা দিনের মধ্যে সীমিত অ্যামাউন্ট করা। সেইটাতে কিন্তু আমার অনেকটা বাড়ির দিক থেকে এর থেকে বেটার চিকিৎসা বোধহয় হয় না। এবং অবশ্যই আমাদের ফ্যামিলি সাপোর্ট হেল্পস আ লট ইন স্ট্রেস। তো ফ্যামিলি সাপোর্ট আমাদের যাদের আছে, বা আমাদের ফ্যামিলি সাপোর্ট কিন্তু আমি অনেকবার দেখেছি আমাদের পেশেন্টদের স্ট্রেস ফ্যাক্টরটা আস্তে 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 কমে যাচ্ছে ওয়ান্স দে আর ইনভলভড ইন আ ফ্যামিলি সাপোর্ট অর ওয়ান্স দে আর ইন আ কমিউনিটি। হাইপারটেনশন যদি খুব ক্রনিক হয় তার সাথে কি কোনো সার্জারি রিলেটেড রয়েছে, না সেটা হার্টের হলে তখনই সেটা সার্জারির কথা বলা হয়? হাইপারটেনশন নির্মূল করার জন্য আমি আবার আমার প্রথমে চলে আসি প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে। সেকেন্ডারিতে যেমন আমার অনেক সময় সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে, যেমন আমি আপনাকে বলেছিলাম অ্যাড্রেনাল যে গ্ল্যান্ডটা আছে সেই গ্ল্যান্ডের যদি কোনো সমস্যা হয়, আমি অ্যাড্রেনাল গ্ল্যান্ডটাকে কেটে বাদ দিয়ে দিই বা কিছু অংশ কেটে বাদ দিয়ে দিই। সেই রকম সার্জারি করলে আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সমস্যাটা মিটছে এবং সাথে সাথে আমার যে রক্তের চাপ আছে সেই রক্তের চাপের সমস্যাটাও মিটছে। প্রাইমারির ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে যেহেতু কোনো আন্ডারলাইং কজ নেই, আমার যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে সেই রিস্ক ফ্যাক্টর গুলো আমাকে কমাতে হবে। যেমন ওবেসিটি, যাদের অত্যন্ত মোটা ভাব আছে বা মোটা হওয়ার ধাঁচ আছে, তাদেরকে এক্সারসাইজ করানো। এখন গাইডলাইন্স বলে 150 মিনিটস অফ ব্রিস্ক ওয়াকিং, মানে 2.5 ঘন্টার জন্য সাইক্লিং করা বা দ্রুত গতিতে হাঁটা, এইটা হার্টের পক্ষে খুব ভালো, প্রেশারের পক্ষে খুব ভালো, রক্তের চাপ আমার কম থাকে যদি এটা আমি রোজ করতে পারি। এবং সার্জিক্যাল আরো কয়েকটা নতুন মডালিটিস এসছে, কিন্তু এগুলো পুরোপুরি এক্সপেরিমেন্টাল মোডে আছে। যেমন ব্যারোস্টিম বলে একটা ডিভাইস আছে, যেটা আমাদের এখানে ক্যারোটিড বলে একটা আর্টারি আছে, এই ক্যারোটিড আর্টারিতে বসিয়ে আমরা স্টিমুলেট করে এটা আস্তে 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 আমরা রক্তের চাপটাকে কমাতে পারি। ওকে, আচ্ছা। বাট দ্যাট ইজ ইন কমপ্লিটলি অ্যান এক্সপেরিমেন্টাল স্টেজ। ওকে। আর সিজন আজকে এখন যেরকম আপনার উই আর ইনটু সেটিং ইনটু দ্য উইন্টার সিজন, সিজনাল চেঞ্জের সাথে কি হাইপারটেনশনের কোনো লিংক রয়েছে? সিজনাল চেঞ্জেস এর সাথে হাইপারটেনশনের ডিরেক্ট লিংক না থাকাও, হাইপারটেনশনের যে সমস্যাটা হচ্ছে, আমার সিজন চেঞ্জের সাথে আমার ডায়েট চেঞ্জ হচ্ছে, আমার সিজন চেঞ্জের সাথে আমার যে ওয়াকিং হ্যাবিট সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার এক্সারসাইজ হ্যাবিট চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার স্ট্রেস লেভেলস চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই পারপার্শ্বিক যে ফ্যাক্টরস গুলো আছে এইগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এই ফ্যাক্টরস গুলো চেঞ্জ হওয়ার জন্য কিন্তু আমার ব্লাড প্রেশার ওপর নিচ করতেই পারে, এবং ডিরেক্ট লিংক না থাকা সত্ত্বেও এই ফ্যাক্টরস গুলো যেহেতু একটা সিজনাল ট্রেন্ড আছে, যেমন দেখে নিন শীতকালে আমরা একটু খাবার বেশি খেতে পছন্দ করি, তো শীতকালে বেশি খাবার দরুন আমাদের প্রসেস খাবারও একটু বেশি মুখে চলে যায়, তো সেইটার জন্য আমাদের রক্তের চাপ শীতকালে কি থাকতে পারে। একদমই ঠিক। শেষ প্রশ্নে বা ইয়েতে চলে যাই যে আপনি যদি সামারিতে, আজকে আমরা অনেক কিছু জানলাম রিগার্ডিং ডায়েট, রিগার্ডিং ডিফারেন্ট টাইপস অফ হাইপারটেনশন, মানুষরা বাড়িতে বা কিভাবে তারা নিজেদেরকে সুস্থ রাখতে পারে, এবং প্যাকেজ ফুড অর্থাৎ আমরা যেটা শুনে থাকি যে যেকোনো ফুডের গায়ে যদি লেবেলিং থাকে সেটা আমরা বলবো যে সেটা
কোনো একটা প্রসেস করে সেইটা এসছে, প্রসেস। তার মানে আমাদেরকে দেখতে হবে, লেভেলটা পড়ে দেখতে হবে যে হ্যাঁ, এই খাবারে কোনো এমন কিছু জিনিসগুলো রয়েছে সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। আ মেবি শেষ প্রশ্নতে আমরা এটাই জানতে চাইবো আ আ ডক্টর লাহিড়ী, যে অ্যাজ এ পারসন ইন ডিফারেন্ট এজেস এর ব্যাপারেতে আমরা হাইপারটেনশনটা আমরা শুনে থাকি ইটস আ স্লিপিং ডিজিজ। এটা যেহেতু চট করে মানুষ হাইপারটেনশন কেউ এসে বলবে না যে আমার হাইপারটেনশন আছে। লোকেরা বলবে আমার হাঁটু ব্যথা আছে, আমার অমুক রয়েছে। কিন্তু কেউ আপনার কাছে কেউ এসে বলবে না, "ডাক্তারবাবু আমার হাইপারটেনশন আছে।" মানে হাইপারটেনশন এমন একটা স্লিপিং ডিজিজ এর মতো। তো আমরা আইকিউরেতেও আমাদের একটা ভীষণ প্রচেষ্টা এফোর্ট রয়েছে যে হাইপারটেনশনটা একটা এমন একটা ডিজিজ যেটা যদি আর্লি স্টেজেস এ ডিটেক্ট করা যায় তার অনেক বেনিফিটস রয়েছে ইন ওভারঅল অ্যাসপেক্টস। তো আপনি আপনার কাছ থেকে শুনতে চাইবো অ্যাজ এ সামারি যে আপনি কিভাবে আ ফর নরমাল পেশেন্টস এই বিষয়টাকে আপনি কিভাবে সামারিতে বলেন? হাইপারটেনশনের ম্যানেজমেন্ট, হাইপারটেনশনের আম প্রতিকার আমার মতে ফার্স্ট স্টার্টস ফ্রম হোম। হুম, আমাদের হুম, বাড়ি থেকে, আমাদের হুম, নিজেদের থেকে এটা শুরু হুম, হচ্ছে। আমাদের হুম, হেলদি লাইফস্টাইলের থেকে শুরু হচ্ছে এটা। অ্যান্ড হুম, দিস হুম, হেলদি লাইফস্টাইল কম্প্রাইজেস অফ মেনি পার্টস। ইট নট হুম, অনলি ইনক্লুডস আওয়ার ফিজিক্যাল হেলথ, আমাদের হুম, শারীরিক, মানসিক এবং সর্বদিকের যে হেলথ, শুধু আমাদের রাইট। শরীর নয়, আমাদের মন, আমাদের মানসিকতা সবই যাতে হুম, সুস্থ থাকে। সেইখান থেকে হুম, শুরু যদি আমরা করতে পারি, তাহলে আমরা এই রোগের যে বার্ডেন আছে, সেই বার্ডেনটা হুম, আমরা অনেকটা কমিয়ে ফেলতে পারি। শুধুমাত্র হুম, আমরা নিজেদের দিকে যদি ফোকাস করি, আমাদের পরিবারের দিকে যদি ফোকাস করি, আমরা যদি একটু হেলদি খাবার খাই, আমরা যদি স্মোকিং আর অ্যালকোহলটা বন্ধ করতে পারি, আমরা যদি রোজ একটু হাঁটতে বেরোতে পারি, আম হুম। তাহলে কিন্তু আমাদের খুবই সুবিধা হয় এবং আমাদের এই পার্টিকুলার যে ডিজিজটা আছে সেটার প্রতি বেশি মাথা ঘামাতে হয় না। আমার ১ম এই গিয়ে এটা কন্ট্রোলে চলে আসে। আমার ব্লাড প্রেশারটা কন্ট্রোলের মধ্যে চলে আসে। সো অনেক, অনেক ধন্যবাদ ডক্টর লাহিড়ী। আমরা আজকে অনেক কিছুই জানলাম আপনার কাছে এবং আমরা আমাদের যারা আ অডিয়েন্স রয়েছেন তাদের কাছে বলব যে ডক্টর লাহিড়ীর সাথে আমরা আগামী দিনে আরো অনেকভাবে আমরা পার্টনারশিপ এ যেতে চাই, যাতে করে আপনার গাইডেন্সটা আমরা অনেক, অনেক পেশেন্টদের কাছে পৌঁছে দিতে পারি। অনেক, অনেক ধন্যবাদ ডক্টর লাহিড়ী। থ্যাংক ইউ সো আই মাচ। লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ। আর ইয়েস, আইকিউর আর আপনার পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। আম, থ্যাংক ইউ। আপনি এবং আপনার টিম যেভাবে রুরাল হেলথের কাছে পৌঁছে যাচ্ছেন, ইট ইজ ট্রুলি ওয়ান টু বি সিন। তো অত্যন্ত আমি পাশে থাকতে পেরে আমি খুব খুশি আজকে। আপনাদের পাশে থ্যাংক ইউ। থাকতে পেরে, আপনার টিমের সাথে থাকতে পেরে, আপনার সাথে কথা বলতে পেরে, এইটা শেয়ার করতে পেরে খুব খুশি। থ্যাংক ইউ। আর আশা করি পরবর্তীকালেও এই কোঅর্ডিনেশনটা আমরা করব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আশা করি আপনাদের আজকের এই আলোচনা বা সেশনটি আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন উত্তরবঙ্গের রায়গঞ্জের জীবনরেখা হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডক্টর সপ্তর্ষি লাহিড়ী, যিনি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছেন এবং ইনি আমাদের সাথে বিভিন্নভাবে যুক্ত থাকবেন, টেলিমেডিসিন বা অন্যান্য জিনিসগুলো নিয়ে যুক্ত থাকবেন। নিয়মিত ব্লাড প্রেশার পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপ কমানোর মাধ্যমে হাইপারটেনশন নিয়ন্ত্রণ করা সম্ভব। সেটা আমরা আজকে জানতে পারলাম উনার কাছ থেকে। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে, তবে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন এবং অন্যদেরকেও এর বিষয়ে সচেতন করবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।